দেখছেন অঙ্কুর বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে ললিত কলা একাডেমির শিল্প প্রদর্শনী। আজকে আমাদের সঙ্গে এই এক্সিবিশনে রয়েছেন 50 জন শিল্পী। তাদের প্রত্যেকের কাজের ধরন একদম আলাদা আলাদা, তাদের প্রত্যেকের এক্সপ্রেস করার মোড একদম আলাদা, ভিন্ন মিডিয়াম, ভিন্ন চিন্তা ভাবনা, ভিন্ন প্যাটার্ন, সবকিছু নিয়ে খুব জমজমাট একটা এক্সিবিশন। আর এই যে এতজন বর্ষিয়ান শিল্পী, যাদের প্রত্যেকের কাজের স্বাদ আলাদা, তাদের প্রত্যেকের সাথে কিন্তু কথোপকথনটাও বেশ জমজমাট হতে চলেছে। কারণ এতজন শিল্পী যখন একসাথে থাকেন, অথচ তাদের সবার কাজ বিভিন্ন একেবারে আলাদা, সেটা একটা আলাদাই মাত্রা পায়। তো অনেকজন শিল্পী আজকে আমাদের সঙ্গে থাকবেন, তাদের সাথে কথা হবে, তাদের জীবনের গল্প শুনবো, তাদের কাজের গল্প শুনবো, আর দর্শকদের জন্য তাদের কি বার্তা সেটাও আমরা শুনবো। আর এপিসোডের শেষ অবধি কিন্তু তাই জন্য থাকতেই হবে, কারণ এই এপিসোডটায় অনেক রকম চমক থাকছে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি শিল্পী ঋষি বড়ুয়াকে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। সবার আগে যে প্রশ্নটা করবো, একটু যদি ললিত কলা একাডেমি নিয়ে এবং আপনাদের যে এক্সিবিশন চলছে এটা নিয়ে একটু গুছিয়ে বলে দিন। আমাদের এই ললিত কলা সেন্টারটা শুরু হয়েছিল 1984-তে, 84-এ। তো ওই 84 থেকে 2000 সাল অবধি যারা কাজ করেছি আমরা, তো আমরা প্রায় 3-4 দশক পরে ভাবলাম যে একত্রিত হয়ে একটা এক্সিবিশন করলে ওটা মানে একটা গুরুত্ব আছে, গুরুত্ব থাকবে, এটা একটা পার্ট অফ হিস্ট্রি আর কি। এবং এক্সিবিশনটার নাম হচ্ছে এজ অফ দ্য মিলেনিয়াম, অর্থাৎ একটা মিলেনিয়াম যখন শেষ হচ্ছে আর একটা নতুন শুরু হচ্ছে শতক, তো ওই পিরিয়ডটা আর কি, ওই পিরিয়ডটা আমরা কাজ করেছি ওখানে সবাই মিলে। তো আমরা প্রায় 55 জন এখানে জড়ো হতে পেরেছি। আরও অনেকে কাজ করেছিলেন, তাদের মধ্যে অনেকে মারাও গেছেন, অনেক সিনিয়র আর্টিস্ট ছিলেন। তো আমরা যে কজন একত্রিত হতে পেরেছি, তো আমরা সবাই মিলে এক্সিবিশনটা করেছি আর কি, আমরা নিজেরাই আয়োজন করেছি। আর ললিত কলা একাডেমির সাথে আপনার কতদিনের জার্নি? ওই আমার জার্নি প্রায় 87 থেকে, মানে তার মাঝখানে আমি কন্টিনিউয়াস কাজ করিনি, তারপরে চাকরি সূত্রে অন্য শান্তিনিকেতন চলে গিয়েছিলাম বিশ্বভারতীতে। কিন্তু ওই সময়টা কাজ করেছিলাম। এখানে যারা আছেন তাদের মধ্যে 2-1 আছে যারা একদম 84 থেকেই কাজ করেছে আর কি। সবাই কন্টিনিউয়াসলি কাজ করেনি, অনেকে বিভিন্ন চাকরি সূত্রে কিংবা অন্য কারণে মানে চলে গিয়েছিলেন, কেউ 3 বছর 4 বছর কাজ করেছে, এরকমও আছে। তো কিন্তু আমাদের যেহেতু একটা যোগাযোগ ছিল মোটামুটি এতদিন, এই জন্য আমরা ভাবলাম যে এতদিন পরে একটা এক্সিবিশন করলে একটা ইম্পর্ট্যান্ট একটা শো হতে পারে। বেশ, একাডেমির কথাও শুনলাম, এক্সিবিশনের গল্পও শুনলাম, এবার সরাসরি একটু শিল্পীর গল্প শুনি। প্রথমেই তো চোখে পড়ছে গ্যালারিতে ঢুকে বেশ অন্য ধাঁচের দুটো ছবি, বেশ অন্যভাবে কালারের ব্যবহার, কিছুটা বিমূর্ত দেখতে পাচ্ছি। তো এই যে আপনার একটা নিজস্ব ইউনিক স্টাইল, এক্সপ্রেস করার একটা অন্য রকম স্টাইল, এই চিন্তা ভাবনাটা কিভাবে এলো? অ্যাকচুয়ালি আমি কিন্তু স্কাল্পচার করি, আমি মানে ভাস্কর। কিন্তু এবছর যেহেতু আমার নতুন কাজ হয়নি বলে আমি ভাবলাম যে আমি ছবি আঁকি, তো ভাবলাম যে পেন্টিং দেব। এগুলো বেসিক্যালি এগুলো কিন্তু রিভার্স পেন্টিং বলে এটাকে, মানে এটা আমি পিছনে আঁকছি ছবিটা ডাইরেক্টলি এই গ্লাস মানে এগুলো হচ্ছে অ্যাক্রিলিক শিট। তো এই অ্যাক্রিলিক শিটের উপর পিছন থেকে এঁকে এই যে এগুলো দেখছেন, এগুলো স্ক্র্যাচ করে কালার পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে এইভাবে করা আর কি। তো এই আর কি আমার এখন এবছরের থিম হচ্ছে, দেখে বুঝতে পারছেন যে এখন যে সারা পৃথিবীতে চলছে, যুদ্ধ চলছে, আর মানুষের যথেষ্ট অনেক রকম অসুবিধার মধ্যে আছে, মানুষ মারা যাচ্ছে, তো সেইটাই থিম। আমি ভেবেছি যে এবার এটাকে রিপ্রেজেন্ট করার দরকার।
আচ্ছা, কাজটা যে অন্যরকম একটা পন্থাকে অন্যরকম একটা এক্সপ্রেস করার মোডকে বেছে নিলেন, সেটা তো শুনলামই। তবে তার সঙ্গে এটাও শুনলাম একটু করে যে আপনি কিন্তু অ্যাকচুয়ালি ভাস্কর্যটাই মেন কাজ। তো কিভাবে ভাস্কর্যের সাথে হাতে খড়ি এবং এই পথে এগিয়ে আসা? আমার পড়াশোনা ভাস্কর্য নিয়ে, আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি স্কাল্পচার নিয়ে, এবং এবং অনেক পরে আমার পেন্টিং করা হাতে খড়ি মানে অনেক পরে এক্সপেরিমেন্ট করতে করতে শুরু করলাম পেন্টিং করা, এবং তারপর থেকে চলছে আর কি। মানে আমি ক্যানভাসেও করি, ছবি আঁকি, আর এইটা আমি করতে করতে মানে এক্সপেরিমেন্ট করতে করতে এটা ডেভেলপ করেছি, এই স্টাইলটা। তো এটা আমি তো ইন্টারেস্ট পাচ্ছি খুব। ধন্যবাদ ঋষিবাবুকে। আমাদের সঙ্গে কিন্তু আজকে শিল্পীদের তালিকাটা বেশ ভালো রকম লম্বা, অনেকজন শিল্পী আজকে আমাদের সঙ্গে আছেন। চলুন একে একে তাদের সবার সাথে কথা বলি। আমাদের সঙ্গে এখন রয়েছেন শিল্পী তমালি দাশগুপ্তা। তমালিদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি এদিক ওদিক প্রশ্ন না করে সরাসরি যে প্রশ্নটা আগে করব, যেটা প্রথমেই চোখে পড়ছে, কাজের স্টাইলটা একটা অন্যরকম প্যাটার্ন, তো এইটা নিয়ে যদি একটু ছোট্ট করে গুছিয়ে বলা যায়। এই মুহূর্তে আমি একটুখানি মানে শুনলে হাস্যকর লাগবে কিন্তু খুব প্রাসঙ্গিক, মোবাইল নিয়ে কাজ করছি। মানে মোবাইল আমাদের জীবনে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এত মানে অঙ্গাঙ্গিভাবে কানেক্টেড, মানে আমরা কানেক্টেড উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, মানে আমাদের পুরো পৃথিবীর সাথে আমরা সংযুক্ত। মুহূর্ত আমরা ফেসবুকে লাইভ করছি বা কারোর সঙ্গে কথা বলছি বা কোনো তথ্য পাচ্ছি সব সময়, কিন্তু আমাদের পাশে যে মানুষটা আছে তার সাথে আমরা ডিসকানেক্টেড। পাশে যে আছে তার সাথে আমরা কথাও বলি না, তার সাথে সে কেমন আছে আমরা জানতেও চাই না। এইটাই আর কি সিরিজটা করছি। আর আমার কাজের মাধ্যম মিশ্র মাধ্যম। আমি অ্যাক্রিলিক তো করি, তাছাড়া এনামেল পেইন্ট এবং আরো বিভিন্ন জিনিস আমি লাগাই। তো সেই জন্য এটা মিশ্র মাধ্যম, এটাই আমার এখন। এমনিতে সবচেয়ে পছন্দের মিডিয়াম কোনটা? অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক, তার সঙ্গে এটা আমার নতুন, মানে আমি নিজস্ব একটা টেকনিক তৈরি করেছি এনামেল পেইন্ট দিয়ে। এনামেল পেইন্ট একটা ইয়ে তৈরি করে, প্যাটার্ন তৈরি করে। সেই প্যাটার্নটাকে ধরে আমি আমার মানে নিজস্ব প্যাটার্ন কিছু তৈরি করি আর কি। আর এমনিতে কোন জনারটার মধ্যে কাজ করতে সবচেয়ে কমফোর্টেবল বা কোন বিষয়টা সবচেয়ে পছন্দের কাজের জন্য? বিষয় মানুষের সাথে মানুষের সম্পর্কটা, এটাই। এবং সামাজিক অবস্থান, সামাজিক অবস্থা এখন যা আমি মানে পুরো পৃথিবীতে একটা অশান্ত পরিবেশ, মানে সারাক্ষণই যুদ্ধ যুদ্ধ, তার থেকে একটু বেরিয়ে আসা। কিছুদিন আগে অবধি আমি কাজ করতাম, মানুষ মানে শান্তির খোঁজে ঘুরে বেড়াচ্ছে, চাইছে আর কি, শান্তি, একটা স্থিতি চাইছে। তো সেটাও, সেই ধরনের কাজও আমি করি। তাছাড়াও এই সামাজিক একটা প্রেক্ষাপট যেখানে মানে আধুনিক যুগে আমাদের যেটা একটা ক্রাইসিসও বলা যায়, আবার অ্যাট দ্য সেম টাইম এটা একটা মানে বৈশিষ্ট্য যে আমরা মানে সবাই সবার সাথে কানেক্টেড, কিন্তু আসলে আমরা ডিসকানেক্টেড। মানে আমরা একদম কাছের লোকেরও মনের খবর আমরা জানি না, কিন্তু পৃথিবীর খবর আমরা জানি। একদমই। কোথাও গিয়ে এই যে সামাজিক সমস্যা থেকে শুরু করে মানুষের নিজস্ব সমস্যা, এই সবটা যখন শিল্পীর তুলির মধ্যে দিয়ে ফুটে ওঠে না, সেটার গুরুত্বটা কিন্তু আরো বেশি বোঝা যায়। এত সরলভাবে কিন্তু অনেক জটিল একটা ইকুয়েশনকে তুলে ধরলেন তমালি দিয়ে আমাদের সামনে। আচ্ছা, এটা তো এখনকার কাজ নিয়ে বেশ শুনলাম সুন্দর করে, কিন্তু এই যে এখানে পৌঁছানো, সেটা তো বেশ দীর্ঘ যাত্রা। সেই যাত্রার শুরুটা কিভাবে হয়েছিল? আমি রবীন্দ্রভারতী থেকে পাশ করেছি। যে আমাদের ছবি আঁকা মানে ভিজুয়াল ইয়েটা না খুব ব্যয় সাপেক্ষ, যার জন্য টাকা পয়সার একটা জোর থাকা দরকার। সেজন্য একটা রোজগারের সংস্থানও থাকা খুব দরকার। সেটা শুধু মেয়েদের না, ছেলেদেরও একটা সোর্স অফ ইনকাম থাকা দরকার, যেখানে আমি একটা জোর থাকবে যে আমি খরচাটা করতে পারবো। তো এই সব সামলেই করা। আমি 92-তে আমি পাশ করে বেরিয়েছি। তারপরে এই মানে নানান উত্থান পতনের মধ্যে দিয়ে, মানে সংসার সামলে, ছেলেকে বড় করে, একটা চাকরি করে, কিন্তু এই ছবি আঁকাটা তো আমার প্যাশন। ছবি না আঁকতে পারলে তো আমি মানে আমার বেঁচেই থাকবো না হয়তো, এটা তো আমি করতেই হবে।
চালিয়ে গেছি, বিভিন্ন সময় বিভিন্ন এক্সিবিশন করেছি, কখনো একক কখনো যৌথভাবে, এবং এইভাবেই নিজেকে তো একটা তৈরি করেছি আস্তে আস্তে। বয়সের সাথে সাথে একটা পরিবর্তন হয়েছে, মনেরও পরিবর্তন, কাজেরও পরিবর্তন, এইভাবেই আজকে আস্তে আস্তে এই জায়গায় এসে পৌঁছেছি আর কি। না, এখানে যে মাঝখানে বেশ ফাইন্যান্সিয়াল বিষয়টা নিয়ে কথা উঠলো, সেই জায়গাটা থেকে কিন্তু একটা প্রশ্ন না করলেই নয়, যেটা উঠতি শিল্পীদের থেকে খুব বেশি আমরা আরো শুনি, যে এই মুহূর্তে কলকাতায় দাঁড়িয়ে বা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে একজন শিল্পীর কি অ্যাকচুয়ালি ঠিকঠাক ইনকামের সোর্স আছে? শিল্পের বাজারটা কিরম জায়গায় রয়েছে? ছবি বিক্রির ব্যাপারটা খুব মানে কোনো গ্যারান্টি নেই, আর বিশেষ করে কলকাতায়। আমি দিল্লি বোম্বের কথা আমি বলছি না, দিল্লি বোম্বে ব্যাঙ্গালোর সেখানে অনেক স্কোপটা অনেক বেশি, কলকাতায় স্কোপটা ভীষণই কম। ছবি বিক্রি হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, ছবির আবার দুরকম ব্যাপার আছে। যে শিল্পী খুব ক্রিয়েটিভিটির জন্য খুব প্রশংসা পাচ্ছে শিল্প মহলে, তার ছবি কিন্তু যে সবসময় বিক্রি হবে তা কিন্তু নয়। আবার ঘর সাজাবার মতন করে ছবি আঁকা, কিন্তু সেখানে যারা শিল্পবোদ্ধা তারা হয়তো বলবে যে এই ছবিটার তো মানে একটা বাজারে চলার মতন একটা ছবি, এর মধ্যে ক্রিয়েটিভিটি কম। এবং এটা শিল্পীদের এটাও হয় যে একটা ছবি যখন বিক্রি হলো, সেভাবে আমি এরকম আরো ছবি আঁকি যাতে বিক্রি হয়। এর ফলে যেটা হয়, তার নিজস্ব উত্তরণটা ঘটে না। সে মানে তাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, মানে এক জায়গায় থেমে গেলে তো হবে না, তার ছবি নিয়ে এক্সপেরিমেন্ট করতেই হবে, তাকে আরো চেষ্টা করতে হবে আরো গভীরে ঢোকার, কিন্তু সেইটা থেমে যায়। তো যাই হোক, এইসব ব্যাপারে আমি বলছি, তো সেই জন্য যদি সত্যিকারের শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে একটা সোর্স অফ ইনকাম বা কিছু একটা থাকার দরকার, যে সেই চিন্তা না করলেও চলবে, আমার ছবি না বিক্রি করলেও চলবে, আমি ছবিটাকে আরো ভালো করব, আরো উন্নত করব। অনেক ধন্যবাদ তমারিদি। শিল্পীর জীবনের গল্পের সঙ্গে সঙ্গে কিন্তু শিল্পী জীবনের বাস্তবতা কি কি স্ট্রাগেলের মুখে পড়তে হতে পারে, এবং পাশাপাশি আবার শিল্পীর চিন্তাভাবনা, শিল্পীর বিষয়, সবটা খুব সুন্দর করে তমারিদি আমাদের সামনে গুছিয়ে বললেন। তবে একটু আগে ওই যে বললাম, আজকে আমাদের সাথে শিল্পীদের লিস্টটা বেশ লম্বা, তাই সঙ্গে কিন্তু অনেকজন শিল্পী রয়েছেন, একে একে তাদের সবার সাথে কথা বলবো। আর প্রত্যেকের ছবি আঁকার ধরন, এক্সপ্রেস করার ধরন, জনার, সব কিছু একদম আলাদা আলাদা। তাই ভিন্ন ভিন্ন স্বাদের ছবির গল্প শোনার জন্য কিন্তু এপিসোডে শেষ অবধি থাকতেই হবে। আমরা এখন যাব আমাদের পরবর্তী শিল্পীর কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ষিয়ান শিল্পী দীপিকা সাহা। দীপিকা দিকে আমি ওকার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। থেকে তো একটা ইচ্ছা ছিলই, সেটা কলেজে এলাম, কলেজ থেকে বেরোলাম, তারপরে শুরু হলো আমার যাত্রা। এরপরে জবে ঢুকলাম, এখন জব শেষ, এখন ফুলফিল আমি কাজে আছি নানাভাবে। মানে এটা আর বিশ্লেষণ করতে পারছি না, অনেক জায়গায় আমার যেতে হয়, কাজ করতে হচ্ছে, ডাক পাচ্ছি বলে যাচ্ছি এই, আর নিজের নিয়ে কাজটা নিয়েই আছি আমি এখন। মূলত কোন বিষয়গুলোকে ঘিরে কাজ করা হয়? আমি তো মানে এখন আমি আসলে কালীকে নিয়েই কাজ করছি। কালীর মানে মোটামুটি মানে কালীর কি মানে বলতে কি বলবো, যেমন কালীর এই যে একটা জিপটাকে নিয়ে আমি করলাম, ওইটা কালীর ডান্সিংটা নিয়ে করলাম, কালী কিভাবে সেই সময় একটা রূপ মানে ছিল উপরে, ওইটা নিয়ে করা। এই এখন এটা চলছে আমার। আর রিসেন্ট আমি কিছু উইভিং এ করছি, এর আগে আমি উড কার্ভিং এ বেশ কাজ করতাম বা করি, এখন স্টোন করতাম, আর ব্রোঞ্জও করেছি, মোটামুটি সব মিডিয়ামের উপরে কাজ করেছি আমি। এখন রিসেন্ট একটু উইভিংটা নিয়ে আবার উইভিং এ কিছু সফট মিডিয়ামের উপরে কাজ করে যাচ্ছে। এই কালীকে নিয়ে, কালীকে নিয়ে আমি কাজ করতে চাই বা থাকতেও চাই। চলতে থাকুক, দেখি কি হয়, তারপরে আরেকটা হয়তো পার্ট আসবে আর কি। একদম এই কালীক্ষেত্র কলকাতা এবং কলকাতাকে ঘিরে গড়ে ওঠা যে সভ্যতা, তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা তালে তালে জড়িয়ে রয়েছেন দেবী কালিকা। তো তাকে নিয়ে যখন শিল্পীদের চর্চা দেখি এবং ভিন্ন রূপে তাকে শিল্পীর তুলির মধ্যে বা শিল্পীর কাজের মধ্যে দেখতে পাই, সেটা বোধহয় একটা আলাদাই গল্প আমাদের সামনে তুলে ধরে। মূলত ভাস্কর্যের কাজই করেন? না, আমি পেন্টিংও করি, নানা মিডিয়ামের মতো কাজেই করি।
এই স্কালচার তো করছি, এখন সফট মিডিয়ামের উপরে রিসেন্ট আমার কিছু কাজ নেমেছে, এই রিসেন্ট করে এসছি আর কি এটা। বেশ বেশ, তো এখানে দুটো অসাধারণ স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো নিয়ে যদি একটু ছোট্ট করে গুছিয়ে বলা যায়। এই যে কালির একটা পাওয়ার আছে না, কালির যে পাওয়ারটা সেটা একটা জিপটাকে নিয়ে করলাম, সেই মানে ওনার মানে কালির একটা কিন্তু তিনটেই আছে, আর ওইটা নিয়ে একটু আমার আর পাওয়ার বলতে অল ওভার সব জায়গাতে কালির একটা পাওয়ার, সেই পাওয়ারটাকে নিয়ে আমি খেলতে চাই। এখন জানি না আমি সাকসেসফুল কতটা হব, চেষ্টা করে যাচ্ছি। বেশ, ওদিকে আর একটা অসাধারণ স্কাল্পচার রয়েছে, সেটার গল্পটাও একটু শুনি চলুন। কালী যখন মানে বধ করতে শুরু করলেন, হ্যাঁ, সেটাকে যে উনি নৃত্যতে ছিলেন সেই মুন্ডু নিয়ে, সেটা নিয়ে আমি আমার মতো করে আমি এটাকে কাজটা করতে চাইলাম। যে নৌকো, আর অনেকে তো অনেকটা ভাবে থাকবে, নিচেও থাকতে পারে, উপরে থাকতে, আমি এটাকে ওই রূপে দেখতে পাই বা দেখলাম, তার জন্য একটু এটাকে করতে চাইলাম যে কি হয়। এখন জনসাধারণ বুঝবে, বলবে যে কাজটা কিরকম হলো। আমি তো আমার মতো করে করেছি, মানে আমার যতটুকু মানে ভেতরে আছে যে আমি কি করতে চাই সেটা প্রকাশ করার চেষ্টা করলাম। কিন্তু এখন সবাই অন্যরা বলবে যে ঠিক কিনা বা বেঠিক কিনা। একদমই একদমই, মানে শিল্পের অনেকখানি নির্ভর করে বোধহয় দর্শকের হাতে, দর্শকের চিন্তাটা, দর্শকের দৃষ্টিটা, দর্শক কি দৃষ্টিতে দেখছেন কোথাও গিয়ে, সেটাই বোধহয় শেষ কথা বলে দেন। আরো পাওনা হবে যে এটা ওনারা কি বলছেন, তখন হয়তো আমরা হয়তো আরো বেশি মানে কাজটা নিয়ে আমার খেলতে শুরু করব বা খেলতে সুবিধা হবে, যে এটাকে আমার এই করা উচিত, এই করা উচিত, হয়তো এরকম এই আর কি। একদমই। আচ্ছা, এত নিয়ে দর্শকদের নিয়ে যখন কথা উঠলোই, তখন যে প্রশ্নটা না করলে নয়, এখানে এক্সিবিশনে এখনো অবধি এক্সপিরিয়েন্স কিরম, মানে দর্শকদের সাথে ইন্টারেকশন কতটা হচ্ছে, বা শিল্পানুরাগীদের থেকে কিরম ফিডব্যাক? খুব ভালো, খুব ভালো, সত্যি। মানে সবাই তো বলে যাচ্ছে, কিন্তু আমি এটাকে আরো জানতে চাই, আরো মানে খুঁজছি যে কে কি বলছে, তার আমি হয়তো দেখবো, চেষ্টা করবো আর কি করা যায় এটাকে নতুন রূপে। আমি নতুন রূপ দিতে ভালোবাসি। একদমই, ধন্যবাদ দীপিকা দিকে। বেশ, আমাদের পৌরাণিক চরিত্র এবং তাদের বিভিন্ন গল্প, সেটাকে যে অন্যভাবে একটা নতুন মিডিয়ামের মধ্যে দিয়ে একটা অ্যাবস্ট্রাক্টলিতে এত সুন্দর তুলে ধরা যায়, সেটা বলে গেলেন আমাদের শিল্পী দীপিকা সাহা। আজকে একের পর এক চমক পাচ্ছি আমরা, কারণ এখনো অবধি যতজন শিল্পী সবাই কিন্তু আলাদা ধরনের মিডিয়ামে, আলাদা ধরনের স্টাইলে তাদের কিছু কথা, তাদের কিছু বার্তাকে একদম অন্যভাবে তুলে ধরছেন, যেটা শুধুমাত্র যে মনোরঞ্জন করে এমনটা নয়, এই কথাগুলো আমাদের কিন্তু সমৃদ্ধ করে। আজকে কিন্তু আমাদের সঙ্গে একটু বললাম শিল্পীদের লিস্ট অনেক, মধ্যে বেশিরভাগই রয়েছে বেশ প্রবীণ এবং বর্ষিয়ান শিল্পীরা। তাই এপিসোডটায় যে শুধুমাত্র শিল্পের রসটা পাওয়া যাবে সেটা নয়, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। চলুন আপাতত আমরা পরের শিল্পীর কাছে যাই, আর এই জানাগুলো যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য কিন্তু শেষ অব্দি এপিসোডের থাকাটা ভীষণ জরুরি। আমাদের সঙ্গে এখন রয়েছেন শিল্পী তপতী ভৌমিক মজুমদার। তপতীদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। গ্যালারিতে ঢুকেই কিন্তু একটা বিশাল সাইজের ক্যানভাস, খুব রংচঙে এবং অন্য রকমভাবে এক্সপ্রেসিভ, প্রকৃতির ছোঁয়া দেওয়া, সেটা চোখে পড়ছে। তাই সবার আগে না প্রশ্নটা এই দিকেই যাই, এই যে ছবিটা এখানে আপনার রয়েছে, এইটার গল্পটা যদি আমাদের একটু গুছিয়ে বলেন। ব্যাপার হয়েছে কি, আমার ছবিতে বরাবরই নারীর যে শক্তি সেটা থাকে। আমার বিশ্বাস নারী একই সাথেই মমতাময়ী, সৃষ্টিশীল এবং প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে সে যুঝতে পারে, যুঝে সে নূতন সৃষ্টি করে। সেই হিসেবে মানে আমার প্রতিটি ছবিতেই নারীর যে শক্তি সেটা প্রকাশ পায়। আর আরেকটা দিক হলো কি, আমি ছবিতে নারী এবং প্রকৃতিকে একই জায়গায় দেখতে পাই। যেমন নারীও প্রত্যেকটা মুহূর্তে যত বেশি অসুবিধা আসুক না কেন নিজেকে আবার নতুন করে সৃষ্টি করে, তেমনি প্রকৃতিও তার মমতা এবং তার সৃষ্টির সাথে সাথে যতই ধ্বংস হোক না কেন সে নিজেকে আবার নতুন করে গড়ে তোলে, সেটা একটা দিক। আর
এই ছবিটা যেখানে আছে সেটার একটা গল্প আছে। একটা সময় আমার বোনের হাজবেন্ড মারা যায়। তখন আমাদের যে পারিপার্শ্বিক কন্ডিশন আমি দেখতে পাই, যে আমাদের মেয়েদের যখন একটা তার স্বামী মারা যায়, তাকে সাদা কাপড় পরতে হয়, তাকে শৃঙ্গার করতে নেই, কিন্তু এই যে প্রতিকূলতার মধ্যেও তাকে তার যে নিজের সৃষ্টিটা পৃথিবীতে আনার জন্য তার যে বেকুল চিন্তা ভাবনা, সেটাই আমার এখানে প্রকাশ। এবং সেই তার ঝরে যাচ্ছে তার অলংকার, তার শরীরে সাদা কাপড় এসে গেছে, কিন্তু সে তার যে ভেতরের শক্তি, তার যে সৃষ্টি, সেখানে আমি মানুষ দেখাইনি, সে আমি আগে বলেছি, এবং প্রকৃতি এবং নারীকে আমি একই জায়গায় দেখতে পাই। তার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে সে পৃথিবীতে সুন্দরভাবে আনার জন্য তার ব্যাকুল প্রয়াস, এটাই আমার এই ছবিতে বলে। অসাধারণ। এই যে নারী শক্তি প্রকৃতির হাত দিয়ে যখন প্রকৃতির বন্দনা এইভাবে শিল্পের মধ্যে দিয়ে হয়, সেটা বোধহয় একটু আলাদাই মাত্রা পেয়ে যায়, যেটা এক্ষুনি আমরা দেখলাম। তো বেশ একদম অন্যরকম নিজের স্টাইলে কাজ করা, ছবির গল্পর সাথে সাথে যেটা প্রচুরভাবে আমাদের চোখে পড়ছে অন্যরকম স্ট্রোক, আপনার নিজস্ব সেইটা যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, আমার যে স্টাইলটা, সেখানে সেই স্টাইলের নাম হলো রিভূমি। রি হলো আমাদের যে ত্রিপুরার যে জনজাতি, আমি বেসিক্যালি ত্রিপুরার মেয়ে, জনজাতি, ওরা কাপড়কে রি বলে, আর বাঙালিরা যে আলপনা করে ভূমিতে, সেই ভূমি থেকে ভূমি। আমি কি করেছি, সেই যে জনজাতির যে কাপড় বোনার যে মোটিভগুলো, হ্যাঁ, সেই মোটিভগুলো, আর তার যে বাঙালিদের যে আলপনা বা কাঁথা শিল্প, সেখানের যে মোটিভগুলো, সেগুলি এনে আমি আমার ছবিতে, সেই কালার এবং সেই মোটিভগুলো এনে আমি আমার ছবিতে রেখেছি। আর যেটা ড্রয়িং এর স্টাইলটা, সেটা হয়তো এসে গেছে আমার প্রয়োজনে, ছবির প্রয়োজনে এসে গেছে। তো আমার ত্রিপুরাকে নিয়েই আমার ছবির ভাবনা আর কি। আচ্ছা, আপনার ছবিতে একটা জিনিস ভীষণ চোখে পড়ে, যে খুব কালারের ব্যবহার, ইভেন মানুষের চুলের মধ্যেও যেন কালারফুল চিত্র। আপনার পেছনের গল্পটা কি আর কোথাও গিয়ে কি ছবিতে একটু আপনার ওখানকার ত্রিপুরার যে চিরকালীন যে, প্রথমত কথা হলো, ত্রিপুরার নিজস্ব চিত্রকলা নেই। ওখানে যা আছে, যারা জনজাতিরা যে কাপড় বোনে, সেই কাপড়ের যে রং, সে খুব সুন্দর এবং সে খুব লাউড হয়। এবং ত্রিপুরা যে সবুজ বন, সেটা একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত কথা যেটা বললে, যে চুলের মধ্যে রং ব্যবহার, সেটা আসলে বলে না, যে আমরা যা ভাবি বা আমার যে মানসিকতা, সেটারও কিছুটা প্রকাশ হয়। তো আমার এই যে নারী হিসেবে, মহিলা হিসেবে, বা প্রত্যেকেরই জীবনে, নারী হোক পুরুষ হোক, আমি বলবো না আমি ফেমিনিস্ট, হ্যাঁ, প্রত্যেকের জীবনে কিছু না কিছু অসুবিধা থেকে যায়। তো আমিও নিজেকেও, যতই আমার আসুক না কেন, আমার জীবনে নানান ধরনের সুবিধা বা অসুবিধা আসুক না কেন, তার মধ্যেও আমি নিজেকে রঙিন করে রাখতে চাই, আমার মনটাকে রঙিন রাখতে চাই, চিরনবীন আমি থাকতে চাই, সেটারই হয়তো বহিঃপ্রকাশ। একদমই। আর শিল্পীরা এমনিতেও কিন্তু মনে প্রাণে চিরনবীন থাকেন, কারণ চিরনবীন না থাকলে প্রত্যেক দিন হাত দিয়েই যে নতুন সৃষ্টি, নতুন করে প্রকৃতিকে দেখা, নতুন দৃষ্টিভঙ্গি মানুষের সামনে তুলে ধরা, সেটা বোধহয় পসিবল হয় না। অনেক ধন্যবাদ তপতিদিকে, বেশ জটিল বিষয়গুলো খুব সুন্দর করে, খুব গুছিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন। পাশাপাশি এই যে নারী শক্তির হাত দিয়ে যখন শিল্পের মধ্যে দিয়ে নারী শক্তির বন্দনা, সেটা একটা আলাদা মাত্রারই বিষয় হয়ে দাঁড়ায়। অসাধারণ কথোপকথন হলো। আজকের এপিসোডে আমরা এমন 4জন শিল্পীকে পেলাম
যারা কিন্তু তাদের শিল্প জীবনের বেশ দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন, তারা প্রত্যেকে আলাদা আলাদা স্টাইলে, আলাদা আলাদা প্যাটার্নে নিজের মনের ভাব, নিজের কাজ, নিজের যে বার্তা দর্শকদের জন্য সেটাকে ফুটিয়ে তোলেন। তবে ললিত কলা একাডেমির এই এক্সিবিশনে কিন্তু শিল্পীদের তালিকা বেশ লম্বা। আমরা আগামী এপিসোডেও আসছি আরও কয়েকজন শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।